আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। কোনোভাবেই আপোষ করবে না ইরান, রেড লাইন তালিকা পাঠালো যুক্তরাষ্ট্রকে। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি আগ্রাসন চলমান, হামলা চালাতে গিয়ে এক আইডিএফ সেনা নিহত। মনিরা শারমিনের মনোনয়নপত্র আপিলেও বাতিল। আগাম জামিন পেলেন এমপি আমির হামজা। সারসার খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন, রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড সেবা দেবে সরকার। দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর তাণ্ডব, জামালপুরে ৩ ও বগুড়ায় ১ জন নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান তার জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনোভাবেই আপোষ করবে না, এমন কিছু বিষয়ের একটি রেড লাইন বা চূড়ান্ত সীমারেখা তালিকা পাকিস্তানের কাছে হস্তান্তর করেছে। তেহরানের পক্ষ থেকে ইসলামাবাদকে অনুরোধ করা হয়েছে যেন এই তালিকার বিষয়গুলো দ্রুততম সময়ে যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেওয়া হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে এই তথ্য সামনে এসেছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তার সাম্প্রতিক পাকিস্তান সফরের সময় দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে এই গোপনীয় তালিকাটি তুলে দেন। সিএনএন-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই তালিকায় মূলত পারমাণবিক কর্মসূচি এবং কৌশলগত জলপথ হরমুজ প্রণালীর মতো স্পর্শকাতর বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো এই বার্তা প্রদানের বিষয়টিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বর্ণনা করেছে। তবে তারা স্পষ্ট করে জানিয়েছে, এই তালিকা বা বার্তা দেওয়ার সঙ্গে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যাকার চলমান বা সম্ভাব্য কোনো সরাসরি আলোচনার সম্পর্ক নেই, বরং এটি বর্তমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের অনড় অবস্থান পরিষ্কার করার একটি কূটনৈতিক প্রচেষ্টা মাত্র। তেহরান মনে করছে, পাকিস্তানের মতো একটি প্রতিবেশী ও গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তির মাধ্যমে এই বার্তা ওয়াশিংটনে পৌঁছালে তা যুদ্ধের তীব্রতা কমাতে বা যুক্তরাষ্ট্রকে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়ার থেকে বিরত রাখতে সাহায্য করবে। প্রকাশিত তথ্য অনুযায়ী ইরানের এই রেড লাইন তালিকায় পারমাণবিক সক্ষমতা বজায় রাখা এবং হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ ধরে রাখার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, এই দুটি ক্ষেত্রে কোনো ধরনের বহিঃশক্তির হস্তক্ষেপ বা সরাসরি আঘাত তেহরান কোনোভাবেই সহ্য করবে না। যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল এই সীমারেখা অতিক্রম করার চেষ্টা করে, তবে ইরান কঠোরতম পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। যদিও তালিকায় অন্য বিষয়গুলো নিয়ে বিস্তারিত কোনো তথ্য সংবাদ সংস্থাগুলো প্রকাশ করেনি, তবে এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের বর্তমান ছায়া যুদ্ধের ভবিষ্যৎ গতিপথ নির্ধারিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, পাকিস্তানের মাধ্যমে এই তালিকা পাঠানোর সিদ্ধান্তটি তেহরানের একটি সুচিন্তিত কূটনৈতিক কৌশল। পাকিস্তান একদিকে যেমন ইরানের প্রতিবেশী, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গেও দেশটির দীর্ঘদিনের সামরিক ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে। ফলে একটি নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে ইসলামাবাদকে ব্যবহার করে তেহরান মূলত সরাসরি সংঘাত এড়ানোর একটি পরোক্ষ পথ বেছে নিয়েছে। তবে ওয়াশিংটন এই রেড লাইন তালিকাটিকে কতটা গুরুত্বের সঙ্গে নেবে এবং এর বিপরীতে ট্রাম্প প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কি হবে তা এখনো অনিশ্চিত। বর্তমানে পুরো বিশ্ব এই গোপন বার্তার প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে, যা ওই অঞ্চলের সামরিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত জরুরি। দক্ষিণ লেবাননে সামরিক অভিযান চলাকালে এক ইসরায়েলি সেনা নিহত ও ৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। নিহত সেনার নাম সার্জেন্ট ইদান ফুক্স। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর, বাকি ২ জনের আঘাত গুরুতর নয়। আইডিএফ এর বিবৃতিতে বলা হয়, ১৯ বছর বয়সী সার্জেন্ট ইদান ফুক্স ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ৭ম ব্রিগেডের ৭৭তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। তিনি দক্ষিণ লেবাননে নিহত হন। ঘটনার সময় একজন সেনা কর্মকর্তা ও ৩ জন সেনা গুরুতরভাবে আহত হন, আর ২ সেনার আঘাত হালকা। আহত সেনাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানায় আইডিএফ। বিবৃতিতে বলা হয়, সেনাদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে।
সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র আপিলও বাতিল করা হয়েছে। সোমবার বেলা 11টার দিকে দীর্ঘ শুনানির পর নির্বাচন কমিশন তার আপিল খারিজ করে দেয়। এর আগে রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন জমা দেন তিনি। রোববার আপিল আবেদন জমা দেওয়া শেষে মনিরা শারমিন সাংবাদিকদের বলেছেন, আমার মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে আমি আপিল করেছি। তিনি বলেন, যে আইন উল্লেখ করে আমার মনোনয়ন বাতিল করা হলো সেটি একেবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাখ্যা দাঁড় করানো হচ্ছে। এর বিরুদ্ধে মূলত আমার আইনি লড়াই। আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, যে কারণে আইনটি করা হয়েছিল সে জায়গা থেকে সরে আইনটি সংরক্ষিত নারী আসনের উদ্দেশ্যকে ব্যাহত করছে। কারণ একজন এন্ট্রি লেভেলের ব্যাংক কর্মকর্তা যার চাকরির বয়স 2 বছর, তার পক্ষে কাউকে সুবিধা প্রদান বা প্রশাসনিক কোনো দায়িত্বে আমি ছিলাম না। সরকারি চাকরি থেকে পদত্যাগের 3 বছর অতিবাহিত না হওয়ার কারণে গত 23 এপ্রিল ইসিতে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিনে সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন। গত 22 এপ্রিল জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের 13 প্রার্থীর মধ্যে 12 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। মানহানি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া 3 আসনের জামায়াত ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা। সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তাকে জামিন দেন। সোমবার সকালে আদালতে আসেন আমির হামজা। তার আইনজীবীদের যুক্তি শোনার পর আদালত তাকে 8 সপ্তাহের আগাম জামিন প্রদান করেন। গত 21 এপ্রিল আমির হামজার বিরুদ্ধে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ বিষয়ে নির্দেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল, তবে তিনি নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন বিচারক। 2 এপ্রিল সিরাজগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি করেছিলেন। তার অভিযোগ, সিরাজগঞ্জের কৃতি সন্তান ইকবাল হাসান মাহমুদকে নাস্তিক বলে অত্যন্ত গর্হিত কাজ করেছেন আমির হামজা। সেই সঙ্গে তিনি ইসলাম ধর্মের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এই কারণে ক্ষুব্ধ হয়ে 296, 500 ও 504 ধারায় তার বিরুদ্ধে মামলা করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত যশোরের ঐতিহাসিক উলাসী যদুনাথপুর খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বেলা 11:30টার দিকে মাটি কেটে খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড সেবা দেওয়া হবে। এছাড়াও ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হবে। আগামী 5 বছরের মধ্যে নারীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে সরকার। বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখার রাজনীতি। তারেক রহমান বলেন, ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার পালিয়েছে, এখন দেশ গঠনের পালা। আগামী 2-4 মাসের মধ্যে বন্ধ হওয়া অনেক কল কারখানা চালু করা হবে। এ সময় খাল খননে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে স্থানীয়দের আহ্বান জানানোর পাশাপাশি জনগণের কর্মসূচি যাতে কেউ ব্যাহত করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, 1976 সালের 1 নভেম্বর শার্শা উপজেলার 26টি গ্রামের মানুষের সুবিধার জন্য উলাসী যদুনাথপুর খাল খনন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে খালটির নাম হয়ে যায় জিয়া খাল। এলাকার কৃষি জমি সেচ সুবিধার জন্য এই খাল খনন করা হয়। উলাসীতে পরবর্তীতে অনেক প্রকল্প নেওয়া হয়, যদিও মাঝপথে এসব প্রকল্প থমকে যায়। পরে দুপুরে জেলা প্রশাসক অশেক হাসান খালটি পরিদর্শন করে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। গতকাল বিকেল থেকে আজ ভোর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড়। জামালপুরের মিলানদহ উপজেলায় কালবৈশাখী ঝড়ে বসতবাড়ির ওপর গাছ ভেঙে পড়ে মা ও 2 মেয়ে নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত 3:30টার দিকে উপজেলার নয়নগড় ইউনিয়নের পূর্ব দাগি গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মিলানদহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা।
অন্যদিকে বগুড়ার গাবতলী উপজেলা সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজার নামক এলাকায় কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া বটগাছের চাপায় পড়ে এক মুদি দোকানের মৃত্যু হয়েছে। রোববার রাতে দোকানে ঘুমিয়ে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। প্রিয় দর্শক, আমাদের আজকের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।